নমস্কার, আমি সোমা মুখার্জি। আমাদের যাত্রার আরেকটি পর্বে আজকে আবার নিয়ে এসেছি আমাদের আজকের অতিথি সোমাদি। আমার ভীষণ প্রিয় সোমাদি, সোমা রক্ষিত। দিদির সঙ্গে আমার বহুদিনের পরিচয়। দিদির সঙ্গে পরিচয়টা একদম আকস্মিক। দিদির সঙ্গে আমার রোজ ট্রেনে যেতে যেতে আলাপ হয়েছিল। তো সেই ট্রেনের পরিচয়ই আজকে আমার একেবারে ফ্যামিলি ফ্রেন্ড, আমার অভিভাবক বলতে পারেন, আমার মানে একদম কী বলবো, যাকে দিয়ে আমি অনুপ্রেরণা পাই, যার কাছ থেকে মনে হয় আসলেই বয়সটা একটা সংখ্যা। তো দিদির কাছ থেকে আমি আজকে একদমই বেশি কথা বলবো না, দিদির কাছ থেকে শুনে নেব দিদির কথা। দিদি, হালকা করে তোমার পরিচয়টা দাও, যে তুমি কোথা থেকে এসছো, কি তোমার তোমার পার্সপেক্টিভ আর কি, এটা তুমি বলো। নমস্কার, আমি সোমা রক্ষিত। সোমা মুখার্জি আমার ইন্টারভিউ নিচ্ছে। আমরা দুইজনেই সোমা। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, কয়েক বছর হলো অবসর নিয়েছি। আমার থাকি আমার শ্বশুরালয় গোবরডাঙ্গা নকপুল বা মসলন্দপুরের কাছে নকপুলে থাকি। আর আমার কর্মস্থল ছিল হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুল। এইটাই আমার মুখ্য পরিচয়। তবে বর্তমানে আমি আর একটা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যেটা হচ্ছে আমার আর কি প্যাশন, মানে বাঁশি বাজানো। সেই বাঁশি বাজানোরও আমি এখন একটু শিক্ষকতা করছি আর কি। মানে সবে শুরু করেছি, যতটুকু আমি জানি সেইটুকু আর কি দেওয়ার চেষ্টা করছি। এই আমার পরিচয়। না, বাঁশির কথায় অবশ্যই আসবো দিদি। তার আগে তুমি বলো, তোমার বেড়ে ওঠা কোথায়, মানে তোমার বাপের বাড়ি, তোমার পড়াশুনো, তোমার এইগুলো কোথায়? আমার জন্মস্থান কিন্তু গোবরডাঙ্গা। ও বাবা। গোবরডাঙ্গাতেই আমার জন্ম, এবং প্রায় 8 বছর পর্যন্ত আমি গোবরডাঙ্গাতেই ছিলাম। মানে জন্মাবার পরে? হ্যাঁ, জন্মাবার পরে। আমার আদি বাড়ি গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়া, যে রক্ষিত বাড়ি, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। রিসেন্ট সেটাকে একদম বিক্রি করে ভেঙে ফেলা হয়েছে, মানে পৈতৃক বাড়ি যেটা, সেটা। আমরা, আমার বাবা মা দুজনেই শিক্ষকতা করতেন কর্মসূত্রে। তারপরে আমরা মসলন্দপুরে চলে আসি। মা ছিলেন ভূদেব স্মৃতির শিক্ষিকা, আর বাবা ছিলেন দক্ষিণ চাত্রা বয়েজ স্কুলের শিক্ষক। সেই সূত্রে যেহেতু দুটোই কাছাকাছি হবে, সেই জন্য আমরা মসলন্দপুরের কাছেই বাবা বাড়ি করেন। আমরা সেখানে চলে আসি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তারপরে এসে আমি আমাদের এই নকপুলের কাছেই যে রামকৃষ্ণ পাঠাগারের পাশে যে বেসিক স্কুল, সেই বেসিক স্কুলটায় আমি ভর্তি হই, এবং সেখান থেকে 3-4 পাশ করে তার পরবর্তীতে আমি ভূদেব স্মৃতি স্কুলে আমি পড়াশুনো বাকিটা করি। তারপরে হাবড়া কলেজ, তারপরে কলকাতা ইউনিভার্সিটি, এই পর্যন্ত। তুমি কি একাই, মানে নাকি তোমার ভাই? আমরা 2 বোন। আচ্ছা। আমাদের ভাই নেই। বোনও শিক্ষকতা করে চারঘাট মিলন মন্দির, চারঘাট বয়েজ যেটা মিলন মন্দির, সেখানে শিক্ষকতা করে। আচ্ছা, তোমার শিক্ষকতা কত বছর দিদি? আমার 30 বছরের ওপরে। এবং এই শিক্ষকতার আরেকটু ব্যাপার আছে, যে আমি শিক্ষকতা করছি মানে খাতায় কলমে 30-এর একটু বেশি, কিন্তু তার আগে থেকেই আমি ওই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম। কামিনী কুমারের হাবড়ায় সব থেকে বড় যে স্কুলটা, সেখানে আমি যুক্ত ছিলাম। মানে ওখানে একজন, সেই সময় ভ্যাকান্সিটা হয়নি, একজন টিচার, উনি আর কি আমার সাবজেক্টে, আমার বিষয়টা হচ্ছে নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, উনি ছুটি নিতেন, আমি যেতাম। মানে এইভাবে করতে করতে প্রায় 2 বছর আমার মানে ওই স্কুলের সঙ্গেই যুক্ত হয়েছিল। মানে তোমার ছোটবেলা থেকে কি এটাই স্বপ্ন ছিল যে তুমি শিক্ষকতা করবে? আমার একরকম, মানে ছোট থেকে তো দেখছি যে সবাই শিক্ষক, বাড়িতে বাবা শিক্ষক, মা শিক্ষিকা, আমার বড় মামা শিক্ষক ছিলেন, উনি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তারপরে আমার মেজো মামা তখন টিচারই করতেন। কাজে দেখতাম সবাই পরিবার শিক্ষক, একটা শিক্ষক পরিবার, ছোট থেকে ওটা ছিল। তার পরবর্তীতে আমার আমি ছোট থেকে একটু ছবি আঁকতে পারতাম। তা আমার একবার মানে একটা টাইমে ইচ্ছা হলো যে আমি পরবর্তীতে আর্ট কলেজে ভর্তি হয়ে
আমি আর্টিস্ট হব, কিন্তু সে আর্টিস্ট হওয়া আর হয়নি। যাই হোক, সেটা ওই শিক্ষকতা লাইনেই গেছে। আর তোমার বোনও শিক্ষক, তার মানে তোমাদের ছোটবেলা থেকে মানে একদম রক্তে শিক্ষকতা ঢুকে গেছে। একদম, এবং সেটাই আমি বলতে তোমার পারো। সম্পর্কে যতটুকু আমার বন্ধু বান্ধব মহলে শুনেছি, আমার কিছু বন্ধু বান্ধব কামিনী কুমার স্কুল থেকেই তারা পাশ করেছে, তো তারা তোমার সম্পর্কে তো মানে কি বলবো, মানে অ্যাজ এ বেস্ট টিচার হিসাবে তোমার কথাই প্রথম বলে ওরা, যে সমাধি মানে একটা দারুণ এরকম একটা ব্যাপার। তো মানে তোমার ওই প্রথম দিন তুমি যে স্কুলে গিয়ে ছাত্রীদের সামনে দাঁড়ালে, এই অভিজ্ঞতাটা তোমার কেমন? এইটা তুমি যদি প্রথম বলো, তাহলে তোমার ওই চাকরির যেদিন প্রথম মানে খাতায় কলমে আমি যেদিনকে তুমি যুক্ত হলাম, সেটাও আমার একটা খুব গুরুত্বপূর্ণ দিন। সেটা ছিল 21শে ফেব্রুয়ারি, আচ্ছা, ভাষা দিবসের দিন। 21শে ফেব্রুয়ারি ছিল আমার জয়নিং ডেট। তা সেটা যদি বলো, সেটা তো যাই হোক, তার আগে যেহেতু আমি কিছুদিন আর কি লিভে করেছি, সেই জন্যে ওই সময়ের অভিজ্ঞতাটা মানে ওটা অভ্যস্ত হয়ে গেছি। এবার প্রথম দিনের অভিজ্ঞতাটা সেটা বলতে পারো, মানে যখন আমি লিভে প্রথম গেছি, সেই অভিজ্ঞতাটা ভালো, খুবই সুন্দর। মেয়েরা বসে আছে, গেছি, এবং ওরা তখন তুমি তো একদম অল্প বয়স। হ্যাঁ, একদম অল্প বয়স, মানে তুমি একদম মানে পড়াশোনা কমপ্লিট করেই তুমি গিয়ে দাঁড়িয়েছো সামনে। ওরা খুব খুশি, এবং আমি যতবারই ওই 2 মাস কাজ করি আর চলে আসি, তখন মানে ওরা কি করবে, ওরা ছাড়তে চায় না, একদম ওরা ছাড়তে চায় না। এবং সে গিফটের পর গিফট, মানে আমি চলে আসবো তখন সে আমাকে গিফট দিয়ে যাচ্ছে। না, এবং তুমি যখন পার্মানেন্টলি ওই পোস্টটাতেই চলে গেলে, মানে তখন তো আর আনন্দ তাদের ধরে না। তখন খুবই আনন্দ। তখন আবার কিছু ছাত্রী তারা পাশ করে বেরিয়ে গেছে, তাদের মধ্যে থেকে বেরিয়ে গেছে, আবার নতুন এবার পার্মানেন্ট। না দিদি, তোমার ওই যে প্রথম যে তুমি যখন জয়েন করেছো, তখনকার তো মানে একটা জেনারেশন, আবার এখনকার একটা, তুমি যখন ছেড়ে এসেছো তখনকার একটা জেনারেশন। তো লোকে বলে জেনারেশন গ্যাপ, তো তুমি তো তোমার চোখের সামনে পুরো ব্যাচ চলে যেতে দেখেছো, যে প্রত্যেকটা গ্যাপগুলো তোমাদের চোখের সামনে তোমরা ফিল করেছো। তো তোমার কি মনে হয়, এখনকার জেনারেশনরা কি খুব অ্যাডামেন্ট, এখনকার জেনারেশনরা কাউকে মানে না, কাউকে ইয়ে করে না, এটা কি ঠিক কথা? তোমার কি মনে হয়? কি এটা ছাত্রীদের কথা বলছি। কিছুটা তো পরিবর্তন হয়েছেই, এটাকে তো মানতেই হবে। আমার প্রথম দিককারের স্টুডেন্ট, তাদের কথা যদি বলতে হয়, এখনো পর্যন্ত যদি আমাকে কোথাও দেখে, অন্তত দৌড়ে এসে একটা প্রণাম করবে, জড়িয়ে ধরবে। এবং যেখানেই যাই আমি একজন ছাত্রীর সঙ্গে আমার দেখা হয়, সে হসপিটাল বলো, বেড়াতে যাওয়া বলো, সেই সুদূর কাশ্মীর যাওয়া বলো, যেখানেই যাই না কেন একজন ছাত্রীর সঙ্গে আমার দেখা হয়। এটা কিন্তু বিরাট প্রাপ্তি বলো, একটা শিক্ষকের মানে এর থেকে বড় প্রাপ্তি হয় না। এবং এসে এই যে জড়িয়ে ধরে, এবং আমি কিন্তু মানে এমন কি বলতো, আমি কিন্তু তাকে চিনতে পারতাম না, যদি আমাকে পরিচয় না দিত তাহলে আমি চিনতে পারতাম না। কিন্তু এই যে আসছে, জড়িয়ে ধরছে, বলছে, মানে এটাতেই মানে আমি আপ্লুত হয়ে যাই। তখন মনে হয় সত্যি আমার শিক্ষকতা জীবনটা মানে আমার সার্থক। এবং আরেকটা জিনিস বলি, যে তোমাকে বললাম যে গ্যাপ, মানে তোমার কি এখন মনে হয় এখনকার জেনারেশনের সঙ্গে? এটা বলেছো, গ্যাপ তো একটু আছেই। হ্যাঁ, সেই পুরনো স্টুডেন্ট, তাদের যে টিচারদের প্রতি যে সম্মান, বা সেটা এখনকার স্টুডেন্টদের মধ্যে নেই তা আমি বলবো না, ঠিক, অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু একটা বিরাট পরিবর্তনও এসছে, ধরো যে মোবাইল বলো, যে বিভিন্ন ট্যাব, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই সমস্তগুলো এসছে, ওদেরও দোষ দেওয়া যায় না, ওদের কোনো দোষ নেই। মানে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে চলতে ওদেরও একটা, মানে আমাদেরকেও সেই পরিবেশে মানাতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আগের থেকে তো ঠিকই ছাত্রীরা অনেকটাই পুরনো ছাত্রীদের মতন, অতটা ওদের মানে কি বলবো, টিচারদের প্রতি সম্মান তুলনায় কম বলবো, একটু কম। হ্যাঁ, একটু কম। না, এবার আমি তোমায় বলি, এই যে তুমি, তোমার কি চাকরি করতে করতে বিয়ে হওয়া, তাই তো? হ্যাঁ, আমার চাকরি করতে করতে, মানে এই মসলন্দপুরে, মানে আমাদের যে নককুলে, তারপরে তোমার বিয়ে হয়ে আসা। তো দিদি, তুমি ওই, আমি তোমাকে দেখতাম ট্রেনে ছুটে ছুটে যেতে, তুমি চাকরি করেছো,
আবার বাড়িতে এসে সংসার সামলেছো, তোমার একটা মেয়ে, তাকে সামলেছো, তার পড়াশুনো, দাদার ব্যবসা, তারপরে হচ্ছে তোমার বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, ইভেন তোমার মা, মানে সবকিছু তুমি একা কি করে সামলেছো দিদি, এটা যদি আমাদের বলো। সেটা খুব মানে বড় লড়াই বলা যায়। মানে সকালবেলায় উঠে মেয়েকে সমস্ত কিছু গুছিয়ে সবকিছু করে সেইভাবে রেখে দিয়ে তারপরে লোক ছিল, কাজের লোক অবশ্যই ছিল, আমাকে রান্নার সহযোগিতা করেছে বা আদার্স কাজ করার জন্যও আমার একজন সহযোগী ছিল, না থাকলে আমার পক্ষে সম্ভব নয়। কারণ স্কুলের এই পরিশ্রম, তারপরে স্কুলের ধরো খাতা দেখা, বহু খাটনি আছে, তারপরে স্কুলের সোশ্যাল অনুষ্ঠানগুলো। হ্যাঁ, এবার যেহেতু আমি কালচারাল দিকে একটু যুক্ত ছিলাম, সেই জন্য ওই অনুষ্ঠানগুলোর সঙ্গে আমি সব সময়ই যুক্ত থাকতাম, সব সময় একদম। তার জন্য প্রস্তুতি এগুলো তো ছিলই। হ্যাঁ, এবং সেটা মানে খুবই বড় লড়াই। তারপরে বাড়ি এসে ক্লান্ত হয়ে তখনও মানে রেস্ট নেওয়ার অবসর নেই, আবার ছুটতে হতো। মেয়ে যখন ছোট ছিল তখন এসে কতক্ষণে মেয়েকে খাওয়াবো, কি করব, কিভাবে তাকে সঙ্গ দেবো। এবার যেই তার লেখাপড়া শুরু হলো তখন এসে তাকে নিয়ে বই নিয়ে বসা, তার কি পড়া, পরের দিন ক্লাসে কোথায় স্কুলে কি পড়বে, কি টাস্ক আছে, কি এসবগুলো সব আমাকেই দেখতে হতো। একদম, মানে আমরা যারা ওয়ার্কিং মাদার তাদের জন্য তো এটা একটা মানে যারা মানে কি বলবো, যারা ছুটে ছুটে মানে অফিসে যায় আবার বাড়ি এসে সামলায়, তো তাদের যুদ্ধটা শুধু তারাই জানে, মানে আর কেউ এইটা মানে কারোর সঙ্গে বলে হয়তো আরেকজন বুঝতে পারছে, কিন্তু তার মতন করে। এবং তোমার আরেকটা সমস্যা ছিল কি, অনেক বাড়িতে যেটা অনেকে একা একা থাকে, তার হাজবেন্ড তার বাচ্চাকে নিয়ে, কিন্তু তুমি তো তোমার শ্বশুর শাশুড়ি, তোমার মা, মানে মা তখন প্রথম দিকে মা ছিলেন না, মা আজ 10 বছর আমার কাছে আছে। তারপরেও মানে তোমার শ্বশুর শাশুড়ি সব করে তুমি তোমাকে বেরিয়েছিল, শাশুড়ি ছিলেন না। আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর ছিলেন। এবং আমি তো মেশমশাইকে দেখেছি। এবং আরেকটা জিনিস আমি সমাধি সম্পর্কে বলি, এত কিছু সামলে সমাধি যখন ট্রেনে উঠতেন, আমরা সমাধি এত ডিসিপ্লিনড এবং এত সুন্দর পরিপাটি করে, দিদিকে কখনো মনে হয়নি দিদি এতটুকু অগোছালো। তো আমি দিদিকে বলতাম, দিদি তুমি এত সুন্দর কি করে, এমনি দিদি সুন্দর, কিন্তু দিদি এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতো সব সময় সব জায়গায়, এটা দিদির কাছ থেকে শেখায়। এবং দিদি এই যে তোমার মেয়ে এখন কি করছে? মেয়ে এখন ওই জার্নালিস্ট হিসেবে একটা, কোথায় পড়াশোনা করেছে দিদি মেয়ে? ও পড়াশুনো করেছে, ও ভূদেবস্মৃতি থেকেই পাশ করেছে, প্রাইমারিতেই পড়াশুনো করেছে। আমি অন্য কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে দিইনি, মিলনী প্রাইমারিতে পড়েছে, তারপরে ভূদেবস্মৃতিতে পড়াশুনো করেছে, তারপরে ও বিশ্বভারতী থেকে পাশ করেছে। না দিদি, মানে তুমি মেয়ে বড় করতে গিয়ে প্রত্যেকটা মায়ের তাকে একটা আলাদা ইডিওলজি থাকে, তাই না? তুমি তোমার মেয়ের ভেতরে কি শিক্ষা দিয়েছো, মানে একটা শিক্ষা তুমি বলো যে যেটা ও সারা জীবন ওর সঙ্গে করে নিয়ে চলবে। এক একজনের এক এক রকম শিক্ষা থাকে, তো তুমি তোমার মেয়ের জন্য এটা কি ঠিক করে দিয়েছো আর কি? আমি মানে অন্তত এইটুকু বলতাম যে মানুষকে সম্মান করা, প্রত্যেকটা মানুষের এক একজনের সবারই সম্মান আছে, সবাইকে সম্মান করা। আমার বাড়িতে যারা মানে আছে তাদের সঙ্গে আমি এমনভাবে মিশি বা এমনভাবে থাকি, মানে তারা বুঝতে পারে না যে অন্য জায়গায় তারা কাজ করছে বা আমার বাড়ি কাজ করছে, এই ব্যাপারটা মানে এখানে তাদের অবাধ স্বাধীনতা আছে। আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষ কিন্তু তার একটা সম্মান আছে, সবাইকে সম্মান করো, এইটুকু আমি অন্তত ওকে মানে বলেছি। আর কিছু না হোক, মানুষের মতো মানুষ হোক, আমার অর্থ চাই না, বিরাট কিছু চাই না, কিন্তু যেন সবাই বলে যে না মেয়েটা ভদ্র, ভালো, মানুষের প্রতি সহানুভূতি, মানে এমপ্যাথি আছে। একদম একদম, এটাই তো সবথেকে বড় কথা। এবং অ্যাডজাস্ট করার ব্যাপারটা আমি শিখেছি, যতটুকু পারবে অ্যাডজাস্ট করা অন্তত। মানে কোথাও গিয়ে যেন মানে সহ্যের বাইরে গেলে সেটা আলাদা জিনিস, যে মেয়ে মানে সে শুধু অ্যাডজাস্ট করবে তা নয়, সেটা নয়। কিন্তু যতটুকু পারা, এখনো বলি যে একটু মানিয়ে চল। না না, সে তো অবশ্যই। আর দিদি তুমি যে এই যে তোমার বাড়িতে বয়স্করা যে মেসোমশাই আছে, এখন তোমার সঙ্গে তোমার মা মাসিমা থাকেন, তো এখনকার ছেলে মানুষের কাছে ওটা একটা বড় বার্ডেন,
যে শাশুড়ি শ্বশুরের সঙ্গে থাকা, তাদের বয়স্কদের যত্ন করা, এই ব্যাপারটা এখন না আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এখন সেই বৃদ্ধাশ্রম কালচার ভীষণ বেশি করে হচ্ছে। তো তুমি এটাও তুমি বলতে পারো যে সমাজ মানে যে সামাজিক একটা ড্রাস্টিক চেঞ্জ সমাজে, ঠিক এই পরিবর্তনের জন্য, কারণ সবাই তো ওই বাবা মা আমি এইভাবেই বড় হচ্ছে, মানুষ হচ্ছে। তা এবার তুমি আজকের প্রজন্মের কাছে তুমি এটা কি বলবে, মানে আমাদের মতন মানুষ বা ধরো আমাদের থেকে আরেকটু ছোট যারা রিসেন্টলি বিয়ে করছে, তারাও তো বাবা মা আছে তার বাড়িতে। এবার ধরো প্রত্যেকটা বাড়িতে একটা করে মেয়ে, তোমার একটা মেয়ে, আমার একটা মেয়ে, আমার মেয়ে যে বাড়িতে যাবে সেই বাড়িতে হয়তো একটা ছেলে, তো তাদেরও বাবা মা থাকবে। আমার মেয়ের আমি আমার হাজবেন্ড আছি, আমার বাবা মানে ওর বাবা মা, তো তোমরা দুজনে একা। তো এই যে প্রত্যেকের বাড়িকে দেখতে হবে বাবা মাকে, এই ব্যাপারটা নিয়ে তুমি খুব ভালো করে মানে কি বলবো দেখেছো, খুব আদর দিয়ে যত্ন করে ভালোবেসে তুমি এদের দেখেছো। চেষ্টা করি একদম মানে নিজের বাবাকে যেমন আমি ভালোবাসি বা যেমন বাবার প্রতি আমার কর্তব্য, আমিও সেই রকম কর্তব্য পালন করার চেষ্টা করি। কারণ দেখো, আমার বাবা মা যেমন আমাকে বড় করেছেন, ঠিক সেরকম আমার হাজব্যান্ডের বাবা মাও তো তাকে ঠিক সেইভাবে কষ্ট করে মানুষ করেছে না। আজকে সেই জায়গায় দাঁড়িয়েছে, মানে কি আজকে যে বৃদ্ধ বাবা রয়েছেন তার অবদান। ঠিক ঠিক, এটাকে তো অস্বীকার করা যায় না। না একদমই তাই। মানে তোমার কি মানে তাদের ইয়ের জন্য তোমার কি বলা? আমার বলা যে বৃদ্ধ মানুষ একটা বয়সের পরে এসে তাদের যে একাকিত্ব, একদম তাদের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো মানে সবাই যেন একটু অনুভব করে, একদম একটু অনুভব করে যে এই সময় এসে তাদের কি হতে পারে, কি হয়, একটা অবহেলা, একটা এই ব্যাপারগুলো অনেক সময় এসে যায়। কিন্তু না, তাদেরও একটা চাহিদা আছে, ঠিক সবকিছু আছে, তাদের একটু দেখা, একটু যত্ন করা, মানে আমরা ওই সময়টায় যাব, এটা একটুখানি ভাবতে হবে। সাবকনসিয়াস মাইন্ডেও যেন এটা থাকে যে আমিও ওইখানটায় যাব কখনো। আমার কি জানো তো, আমার ছোটবেলা থেকেই ওই বয়স্ক মানুষ আমাকে খুব ভালোবাসে, কেন আমি জানি না। তোমাকে বয়স্ক আমার সবাই খুব ভালোবাসে, সেটা জানি না, বলতে পারবো না। তবে বয়স্ক মানুষ আমাকে খুব ভালোবাসেন, আমার দিদিমা, ঠাকুমা, এমনকি পাড়ার দিদারাও। সে আমার ঠাকুমা দিদিমার একটা টাইমে নখ কাটা, চুল বাঁধা, মানে সেগুলো আমি করতাম। আমার পাশের বাড়ির দিদা ছিল, দিদা আমাকে ডাক দিত, ও বড়দি তুমি আসো, আমার চুলটা কেটে দিয়ে যাও আর নখটা কেটে দিয়ে যাও। তা আমাকে ডাকতো জানো, কিন্তু আমি যেতাম। মানে আমার কেন জানি না, আমার কেমন যেন একটা মানে বৃদ্ধ মানুষদের উপর মানে ছোটর থেকে বয়স্ক মানুষদের মানে অনুভূতিটা আমার, মানে ওনাদের যে ওইগুলো মানে কি হতে পারে, কি হবে। না, আমি একটা জিনিস বলি সমাধি সম্পর্কে, সমাধি মানুষটাই এত ভালো যে দিদিকে ভালো না বেশে পারা যায় না। মানে একদম দিদি এতটাই ভালো, মানে সমাবেশী না 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 একদমই না। মানে দিদি কোনো শাড়ি পরলে বলতাম তোমার গায়ের সঙ্গে মিশে যাচ্ছে। মানে দিদির একটা আলাদা পার্সোনালিটি ছিল যেটা মানুষকে ওই যে বলে না সবার মাঝখান থেকে আলাদা করা। দিদি কখনো খুব দামি শাড়ি পরেনি, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে দিদি কখনো দামি শাড়ি মানে একেবারে 10-15 হাজার টাকার শাড়ি না পরলে হবে না, আমি দিদিকে এটা কখনো দেখিনি। কিন্তু সাধারণ শাড়ি, মানে একেবারে সাধারণ শাড়ি এত অসাধারণভাবে পরাটা, মানে দিদি যেখানে যাচ্ছে দিদি সমাধি। মানে আমি এটাই সব সময় সবাইকে বলতে চাই যে ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড ঘড়ি, এটা কিন্তু আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় নিজেকে তৈরি করতে হয়। এবং এটা আমি যেখানে যাব আমার ওইটা সঙ্গে করে, আমি যদি থেকে মার্সিডিজ থেকে নামি দিদি সমাধি, দিদি যদি ভ্যান থেকে নামে দিদি সমাধি, দিদি হেঁটে গেলেও দিদি সমাধি। মানে এটা আমি দিদিকে দেখেছি। তো আমি সত্যি সত্যি যে অনুপ্রেরণা বলছি, দিদি আমাদের ইন্সপিরেশন। তো দিদি আর একটা জিনিস হচ্ছে, তুমি প্রথমে শুরু করলে বাঁশি বাজানো। আমি তোমার বাঁশি শুনেছি, তুমি অসাধারণ বাঁশি বাজাও। না না একদমই তাই, মানে বাঁশিটা না সবাই বাজাতে পারে না দিদি, আমি তোমায় বলি বাঁশিটা সবাই চাইলেও গান গাইতে পারবে, তবলা বাজাতে পারবে, অনেক কিছু হবে, কিন্তু বাঁশিটা না একটা আলাদা ব্যাপার। কিন্তু এবং তুমি কিন্তু খুব বেশি বয়স থেকেই বাঁশি বাজানো শুরু করেছো। আমি যা শুরু করেছি মানে শিক্ষা আমার, মানে বাঁশির শিক্ষা যেটা, সেটা আমার বেশি বয়স থেকে, সেটাই তো 40 কাছাকাছি বয়স থেকে শুরু করেছি। 40-এ যাদের দম থাকে না, 40-এ যখন সেই সময় থেকে শ্বাসের প্রবলেম, তখন তুমি শুরু করেছো। মানে প্রত্যেকটা জিনিস তুমি এক্সপেরিমেন্ট করতে করতে গেছো। তার আগে থেকে কিন্তু আমি বাজাই,
হ্যাঁ, মানে ভালোবাসাটা একদম প্রথম একদম থেকে। ছোট থেকে, তখন আমি 5-এ পড়ি। সেই সময় আমি আমাদের গোবরডাঙ্গার মেলা থেকে 1 টাকা দিয়ে একটা বাঁশি কিনেছিলাম। ও মা, ছোট 1 টাকার বাঁশি। তখন মাকে বললাম, মা আমি একটা বাঁশি কিনবো। তা মা তো কিছুতেই, মা বলছে না বাঁশি কি হবে। আমি বললাম বাঁশি বাজাবো। বললো যে না বাঁশি বাজাস না, বাঁশি বাজালে অনেক কিছু অসুবিধা হয়, দাঁত পড়ে যায়। কারণ আমার ঠাকুরদাদা ক্ল্যারিওনেট বাজাতেন। ও বাবা, আমার ঠাকুরদা ক্ল্যারিওনেট বাজাতেন, উনি বেহালা বাজাতেন, এসরাজ বাজাতেন। কিন্তু আমি দেখিনি। আচ্ছা, আমার আচ্ছা। বাবার মানে ওটা তোমার রক্তে ছিল, জিনে ছিল। সেটা বলতে পারবো না। যাই হোক, 10 বছর, বাবার যখন 10 বছর বয়স ঠাকুরদা মারা যান। তা আমি, আমার দেখা হয়নি, আমি বাবার কাছে সব শুনেছি আর কি। তা ঠাকুরদার নাকি দাঁত পড়ে গেছিল। হ্যাঁ, এইবার মা তো আমাকে কিছুতেই বাঁশি কিনতে দেবে না। যাই হোক, জোর করে সেই বাঁশিটা কিনলাম এবং বাড়ি এনে না আমি ওই কেন যে কিভাবে জানি না, ওই ওঠো গো ভারত লক্ষ্মী গানটা না আমি তুলে ফেললাম বাঁশিতে একা একা? বাঁশিতে। অত ছোটবেলায়? বাড়ি এনেই আমি নিজেই মানে অবাক হয়ে গেছি, বাহ কি ভালো লাগছে। মানে ওই আমার বাঁশি বাজানো ওই শুরু হলো। আচ্ছা, আচ্ছা। এইবার ওই গান শুনি, একটু গান তুলি, কিন্তু গ্রামার জানি না। বাঁশির যে গ্রামার, সেই গ্রামার তো জানি না। আচ্ছা, সে ওই চলছে চলছে। তারপরে স্কুলে চাকরি পাওয়ারও বেশ কিছুদিন পরে মেয়ে হয়ে গেছে। মেয়ের তখন 4-5 বছর বয়স হয়ে গেছে। সেই সময় স্কুলে একদিন বাঁশি বাজিয়েছিলাম, মানে আমার শুনেছিল যে আমি বাঁশি বাজাতে পারি। তা বলে বাঁশিটা একটু নিয়ে আসিস, আমরা একটু শুনবো। তা একটা গান বাজিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছে। তারপরে তখন আমাকে মীরাদির কথা আজকে আমার বারবার মনে পড়ছে। আমাদের স্কুলের মীরাদি ছিলেন আমার কলিগ। মীরাদি আমার খুব ভালোবাসতেন। মীরাদি বললো, তুই কি শিখবি, বাঁশি শিখবি? আমি বললাম হ্যাঁ। বলে যে তাহলে আমাদের এখানে অশোকদা আছে, অশোকদা ভালো বাঁশি বাজান, হ্যাঁ তোকে অশোকদার কাছে নিয়ে যাব। মানে আমার বর্তমান গুরুজি, শ্রদ্ধেয় শ্রী শ্রী অশোক চক্রবর্তী, উনি, ওনার কাছে কোথায় থাকেন দিদি? উনি এই প্রফুল্লনগর থাকেন। তা ওনার কাছে নিয়ে গেলেন। মানে সেই আমার বাঁশির শিক্ষা শুরু হলো। মানে একদম মানে গদ, মানে ধরে ধরে একেবারে সেই আমার গ্রামার আর কি, বাঁশির যে গ্রামার সেই আমার শুরু হলো। তারপরে যা মানে ধরো সেই সময় তো প্রচন্ড লড়াই, বাঁশি রেওয়াজের দরকার। রেওয়াজ কখন করব? রাত 11টার পরে সবকিছু সামলে তখন রেওয়াজ। সে 1 ঘন্টা হলো সেই রেওয়াজ। এই আবার তো পরের দিন সকালে বেরোলো, সকালে আবার সেই 10টা 6 ধরা, 10টা 6 ধরা। কাজেই মানে এইভাবে চলতে চলতে, মানে সে লড়াই একটা বড় লড়াই, কিন্তু আমি ছেড়ে দিইনি একদম। মানে ওই জিনিসটাকে আমি ধরে রেখেছি। দিদি আজকে এই সময় তো তোমার একটু বাঁশিটা শুনবোই দিদি। একটু বাঁশিটা তুমি শোনাও যদি আমার দর্শকদের, তাহলে আমাদের খুব ভালো লাগবে। একটু বাঁশিটা বাজাও তুমি।
অসাধারণ দিদি, অসাধারণ, সত্যি সত্যি মানে কোনো কথা হবে না একদম, মানে আমার আর কথা বলতেই ইচ্ছা করছে না, এত সুন্দর করে দিদি বাজিয়ে শোনালো, মানে আর সত্যি কিছু বলার নেই। মানে দিদি তুমি এগুলো তো সব অবসর জীবনের পরে এত সুন্দর করে সব থাকে থাকে গুছিয়ে রেখেছো। মানে তুমি বলো যে অবসর মানেই জীবনটা শেষ নয়, অবসর মানে নতুন করে, সত্যি নতুন করে শুরু করা। হ্যাঁ, সেই দিনই আমি বলছিলাম, ওই আমার তবলজির সঙ্গে বলছিলাম যে সত্যি বলতে কি আমি যা শিখেছি সেটা যেন মনে হচ্ছে যে এই অবসর নেওয়ার পরে এই কয়েকটা বছরে আমি যেন মানে অনেক কিছু শিখতে পারছি, এবং আরো যেন আমার শেখার ইচ্ছাটা আরো হচ্ছে। না মানে অনেকে ভাবে না যে অবসর নেওয়া মানেই ও, আর আমি অনেককে দেখেছি যে অবসর নেওয়ার পরে তারা মানে মানে মানসিক অবসাদে চলে গেছে, মানুষ ডিপ্রেশনে চলে গেছে, আমার আবার রোজ সকালে যাওয়া নেই আসা নেই। তুমি তাদেরকে একটা বার্তা দাও যে ওখানে শেষ নয়। অবসর যখন নিয়েছিলাম তখন আগে আমার সত্যি তখন এটাই মনে হচ্ছিল যে আমি কি করব, এই পরিবেশ ছেড়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে আমার তো এই বাঁশি রয়েছে, যার জন্যে আমার এখন অতটা কিছু মনে হয় না, আমি এই সুরের জগতেই থাকি। না আমি বাঁশি না, ভালোবাসি, এবং সবাইকে আমি বলবো যে একটা কাজের মধ্যে থাকতে, একদম যে কোনো কাজ, সেটা ঘর গোছানো হোক, রান্না হোক, এবার রান্না করতে হয়তো অসুবিধা হতে পারে, গাছগাছালি লাগানো হোক। তোমার তো গাছের প্রতি একটা দারুণ প্রেম আছে, কিন্তু আমি পারি না, এটা আমি মানে তুমি তো, আমি তোমার বাড়ি গাছে গাছ, মানে আমি তো ঢুকেই দেখি পুরো গাছ। শ্বশুর মশাই গাছ করেন, আমার ওপরে কিছু গাছ আছে, সেগুলো আমি করি, মানে যতটুকু তাদের না করলে নয়, যেটুকু খেতে দেওয়ার আমি সেইটুকু খেতে দিই, তার বেশি আমি তারপরেও তুমি তো তুমি তো অনেক, আমি শুনেছি তুমি অনেক অর্গানাইজেশন যুক্ত আছো, তুমি অনেক জায়গায় যাও। হ্যাঁ, সেটা যাই, আমি স্টুডেন্ট সেলথমের সঙ্গে যুক্ত আছি, হ্যাঁ আমি এটা শুনেছি, কমিটির মেম্বার, এবং ওখানে মাঝে মাঝে যাই, বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে যাই, আর ওই বিজ্ঞান চেতনা মঞ্চের সদস্য আছি। তবে অ্যাক্টিভলি কিছু করতে পারি না, কিন্তু সমর্থন করি, মানে ওদের সঙ্গে, মানে এটাই বলছি, মানে এনগেজ, কোনো না কোনো জায়গায় তুমি এনগেজ আছো, নিজেকে তুমি ওই একা করে রাখোনি। না, সেটা আমি করে রাখিনি, মানে বাঁশির সঙ্গে প্রেম তো তোমার আবার নতুন করে শুরু হয়েছে, আবার তার সঙ্গে তোমার এইগুলো তো সব চলছেই। আর একটা জিনিস দিদিকে বলি, মানে দিদি হ্যাটস অফ দিদিকে এই কারণে, দিদি এই বয়সে যেভাবে আমার পাশ দিয়ে স্কুটি চালিয়ে, আমিও স্কুটি চালাই, আমার পাশ দিয়ে যেভাবে দিদি এই বয়সে, আমি বয়সটা বারবার করে উল্লেখ করছি না কারণ আমি বিশ্বাসই করি না বয়স একটা কোনো কিছু, বয়সটা একটা সংখ্যা, ওটা হতে হবে, আস্তে আস্তে করে আমাদের বছরগুলো যায়। তো দিদি যেভাবে স্কুটি চালায়, মানে আপনারা ভাবতে পারবেন না, মানে আমি যদি কখনো কোনো ভিডিও আমি তুলে রাখতে পারি, কারণ দিদির সঙ্গে আমার আসা যাওয়াতে দেখা হয়। তো দিদি তুমি বলো, তুমি এত মনের জোর কোথা থেকে পাও? তোমাদের থেকে, তোমরা আমাকে এত অনুপ্রেরণা দাও, আমার থেকে অনুপ্রেরণা তুমি পাচ্ছ, তুমি আমার একটা অনুপ্রেরণা, এই সকলের থেকেই পাই। তারপরে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার বাড়ির আমার কর্তা, একদম দাদার তো কোনো কথা হবে না, ওর থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই। ঠিক ঠিক, এই বাঁশি আজ এখানে পৌঁছেছে, তার অবদান মানে 90% বলতে গেলে ওরই, আমি তো আছি, আমি প্র্যাকটিস করছি, কিন্তু বাদ বাকি সবটা ওর। আর তারপরে শরীর সুস্থ রাখা, এই একটু বা শরীর চর্চা ভালোবাসে এবং শরীর সুস্থ রাখতে ভালোবাসে, এ সারাক্ষণ আমাকে কি করে শরীর সুস্থ রাখতে হবে, কি করতে হবে, সে সবসময় আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছে। তারপরে তুমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক করো, মানে একদম পুরো রুটিন মাফিক, মানে দিদি যে মানে ওই যে 10টা 5টা ওটা যে যাচ্ছে না, সেটাকে পুরো ইউটিলাইজ করছে একদম। মর্নিং ওয়াক, তারপরে এসে একটু যোগ ব্যায়াম, একদম এইসব করে, তারপরে নিচে সমস্ত সবাইকে খেতে দেওয়া টোয়া কাজকর্ম, এগুলো বলার না না ঠিক আছে, মানে তুমি সারাক্ষণ নিজেকে একটা এনগেজমেন্ট করে রেখেছো, যার জন্য কি তোমার কখনো ফিল হয় না, মাঝে মাঝে এখনো মনে হয় যে 24 ঘন্টাটা একটু বেশি হলে ভালো হতো, বেশি হলে ভালো হতো। একদম একদম দিদি, না আমরাও চাই তুমি এরকম ভাবে সুস্থ থাকো, এবং তুমি যেভাবে তোমার লাইফ
স্ক্রিপ্টটাকে একদম গুছিয়ে নিয়েছো, সেভাবেই থাকো। দিদির কাছে আমার কিছু র্যাপিড ফায়ার উত্তর আছে। বলো। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাকে আগে মানে করে নিই, মানে একদম ব্যক্তিগত কোশ্চেন দিদি, সেটা হচ্ছে তুমি যদি তোমার জীবনটাকে আবার নতুন করে আবার সেই ওই বয়সে যে বয়সে তুমি শুরু করেছিলে তোমার স্কুল, মানে তুমি কি কি সংশোধন করতে চাইতে, মানে কি কি পাল্টাতে চাইতে? একটাই পাল্টাতে চাইতাম, সেটা হচ্ছে যে আমি যদি আবার বাঁশিটাকে শিখতে পারতাম। এইটাই আমার সব থেকে, মানে অন্যান্য দিকে যেমন আছে ঠিক আছে, কিন্তু আমি এটার আক্ষেপ আমার যায় না। মানে ওই 1 টাকার বাঁশির থেকে যদি তোমার শুরু হতো একদম, তাহলে যেন আমি আরো প্রাণটা ভরে যেত। প্রাণটা ভরে যেত। ঠিক ঠিক ঠিক, মানে আসলেই তাই, মানুষের কিছু কিছু আক্ষেপ তো থেকে যায় জীবনে, যে এইটা আমার করা হলো না, তো এই আক্ষেপটাই তোমার মানে। গান শিখেছি, কিন্তু গান শেখার মধ্যে প্রাণ ছিল না। মায়ের ইচ্ছে, বাবার ইচ্ছাতে গান শেখা। মা সেই ছোটবেলা হারমোনিয়াম টেনে এনে বের করে দিত, সেই রেওয়াজ করতাম, কিন্তু সেখানে যদি আমার বাঁশিটা হতো আরো বেশি ভালো হতো। আসলেই তাই। এই যে দিদি একটা খুব দামি কথা বলেছে, যে এই যে দিদির প্রাণ থাকতো না, গানে প্রাণ থাকতো না। আসলে আমরা বাবা মায়েরা মনে করি কি যে আমরা যেটা চাপিয়ে দেই সেটাই ওরা ভালোবাসবে, তা নয়। ওরা ওদের মতো করে, যে দিদি আজকে এসে আক্ষেপ হচ্ছে জীবনে যে এই 40 বছরে আমি যদি বাঁশিটা না শিখে ওই 1 টাকার দিন থেকে বাঁশিটা শিখতাম, তাহলে ওই আক্ষেপটুকু জীবনে আর থাকতো না। দিদি তখনকার মানে বাবা মায়েদের সিচুয়েশন, সেখানে ওই গান নাচও নয়, শুধু গানটাই। আর অন্যান্য ইনস্ট্রুমেন্ট, এখন যেমন ইনস্ট্রুমেন্ট প্রচুর, এখন বাঁশি শিখছে, বেহালা শিখছে, সেতার শিখছে, সিনথেসাইজার, সমস্ত ছেলে মেয়েরা, এবং গার্জিয়ানও সচেতন ভাবে তাদের নিচ্ছেন। তখন তো ওই সময় কতদিন আগে, না একদমই তো তাই, তাদেরও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু এখন যখন আমাদের কাছে সেই অপশনটা আছে, সেটার জন্য আমরা মানে ইউটিলাইজ করি আর কি, এটাই আর কি ব্যাপার। আচ্ছা দিদি, তোমার কাছে আমার কিছু কোশ্চেনের আছে, এক কথায় উত্তর দিতে হবে, ঠিক আছে? সবচেয়ে প্রিয় মানুষ? তুমি পরিবারের কথা বললে, পরিবারেরটা আমি বাদ দিলাম। পরিবারের বাইরে হচ্ছে আমার গুরুজি, শ্রদ্ধেয় অসিত চক্রবর্তী। আচ্ছা, সবচেয়ে বড় শিক্ষা? সবচেয়ে বড় শিক্ষা মানে মানুষের অ্যাডজাস্ট করে চলা, এটা একটা। সবচেয়ে বড় আফসোস? সবচেয়ে বড় আফসোস ওই যে বললাম। সবচেয়ে বড় সাফল্য? সবচেয়ে বড় সাফল্য আজকে ধরো আমি যেটুকু বাঁশি বাজাচ্ছি, আমি মনে করবো এইটুকুই আমার জীবনের সাফল্য। শিক্ষকতা জীবন তো আছেই, আচ্ছা, যা কতটুকু সাফল্যতা পেয়েছি জানি না, যাই হোক এইটাই আমার এইটুকুই। আর আজও কি শেখার ইচ্ছা আছে? এখনো বাঁশি যদি আমি আরো শিখতে পারি, এখনো আমি শিখি। আমার গুরুজির কাছে আমি এখনো রেগুলার শিখি, যেতে এখন পাচ্ছি না, রিসেন্ট অনলাইনে ওনার কাছে শিখছি। এখনো শিখে যাব। না একদমই তাই। কারণ হচ্ছে দিদির ওই যে বললাম প্রথমেই বাঁশি, শেষেও বাঁশি, মানে বাঁশি দিদির একটা বিরাট বড় সেন্টিমেন্ট। এবং আমরা দিদিকে বলবো যে দিদি যে কথাটা বললো, অবসর গ্রহণ মানেই জীবনের শেষ নয়, জীবনের আরেকটা নতুন দিকের শুরু। তো দিদির বাঁশির জীবন ভালো হোক, অনেক দিন তুমি বাঁশি বাজাও, এবং যেরকমভাবে সুস্থভাবে তুমি আমাদের সবার সঙ্গে হাসি খুশি হয়ে চলো, এটুকুই তুমি থেকো দিদি। এটুকুই তোমার কাছে আমাদের একমাত্র কি বলবো, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা। তুমি এইভাবেই তোমার সব কিছু সুন্দরভাবে চলুক। আর তুমি আমার পডকাস্টে এসে আমাদের যাত্রার সঙ্গী, আসলে আমার এই যাত্রাটা একদম সাধারণদের যাত্রা দিদি, যাদের কথা যারা সেলিব্রিটি নয়, একদম পরিষ্কার, তুমি সেলিব্রিটি নই, আমাদের কথা সবাই জানে না, কিন্তু আমাদের কথা বলারও কোনো একটা জায়গা দরকার। এই যে তোমার আজকে যে 40 বছর বয়সে বাঁশি শেখা, এবং এই যে আজকে তোমার এতদিন রিটায়ারমেন্ট করার পরেও তুমি বলছো আমি শেষ দিন পর্যন্ত বাঁশি বাজাতে চাই, এটাই বলার জায়গা দিদি, যার জন্য আরো 5টা মানুষ যাতে অনুপ্রাণিত হয় এবং আরো 5টা মানুষ যাতে শিখতে পারে। তো আমি এইটুকু বলবো, তুমি সুস্থ থেকো, ভালো থেকো। আর সোমাকেও অসংখ্য ধন্যবাদ, এবং মানে কি বলবো, যে আমার বাড়িতে এসছে, আমার এত কথা, আমার মনের এত কথা ও শুনছে, বলছে, এবং ওর যাত্রা মানে আমাদের যাত্রা যেন সফলভাবে এগিয়ে যায়, তার জন্য আমার শুভ কামনা রইল। সোমা অনেক দূর এগিয়ে যাক। সোমা খুব লড়াকু মেয়ে, এটা আমি 100 বার বলবো, প্রচণ্ড লড়াকু মেয়ে, এবং ও যেটা মনে করে সেটা ও করে ছাড়ে, এবং এটাও মানে ভবিষ্যতে বিরাট বড় একটা জায়গায় যাবে, এই আশা রেখে
একদম দিদি, তুমিও ভালো ঠিক আছে, থেকো। তুমি ভালো থেকো।